এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ফার্সিয়া। ইসরা কেঁপে ওঠে। এমনভাবে ফার্সিয়া বলতে হার্টবিট বেড়ে যায় ইসরা। সিয়ান যখনই ফার্সিয়া বলে ডাকে তখনই ইসরার এমন ফিল হয় সবার থেকে আলাদা নামে ডাকে কি না। ইসরা বাঁকা বাঁকা গলায় জবাব দেয়, তোমার থেকে নিজেকে আর দূরে রাখতে পারছি না। কবে যে বিয়েটা হবে আমাদের, তারপর তোমাকে চোখের সামনে বসিয়ে রেখে একটু মন ভরে দেখতে পারবো, সব সময় নিজের কাছে রাখতে পারবো, আর কোনো দূরত্ব থাকবে না আমাদের মাঝে। নো ডিস্টেন্স বিটুইন আস। খানিকটা থেমে আবার বলে, ইউ নো ফার্সিয়া, ইদানিং না কেমন একটা তোমাকে হারানোর ভয় হয়। মনে হয় তোমাকে যদি আমি হারিয়ে ফেলি। কিচ্ছু হবে না, আমি তো আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তবুও কেন জানি বিয়েটা না হওয়া অবধি আমার মনে কিছুতেই শান্তি লাগছে না। নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিন। আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন আপনি? তুমি? যাই হোক, বেশি রাত জাগবেন না, আর এসব নেগেটিভ চিন্তা ভাবনা মাথাতেও আনবেন না। আমি আপনার আছি, আপনারই থাকবো, কোথাও যাব না। ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট বলে লাইন কেটে রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে পড়ে সিয়ান। আজকে সিয়ান আর ইসরার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা অবশ্য সিয়ানদের বাড়িতেই হবে। তেমন কাউকে ইনভাইট করেনি সিয়ান। ইসরার ফ্যামিলি আর ইসরার কিছু বান্ধবী এসেছে, আর সিয়ান নিজের কিছু ফ্রেন্ডদের ইনভাইট করেছে। এর বাহিরে আর কেউ নেই। ডার্ক ব্লু কালারের একটা গাউন পরে সোফায় বসে আছে ইসরা, চুলগুলো স্ট্রেট করে একদম ছেড়ে দেওয়া। পার্লার থেকে দুজন মেকআপ আর্টিস্ট এসে ওকে সাজিয়ে দিয়েছে। সিয়ানের ফুল গেটআপ ব্লু কালার। দুজন পাশাপাশি সোফায় বসে আছে। সিয়ানের পাশে সানভি বসেছে, ইসরার পাশে ওর মা সঙ্গীতা বেগম বসে আছে। সানভি টেবিল থেকে রিংটা নিয়ে সিয়ানের দিকে এগিয়ে দেয়। সিয়ান ইসরার হাত ধরে ওর আঙুলে রিং পরিয়ে দেয়। তারপর সঙ্গীতা বেগম একটা রিং ইসরার দিকে এগিয়ে দেয় সিয়ানকে পরানোর জন্য। ইসরার হাত পা কাঁপছে, কেমন যেন অন্যরকম ফিলিংস হচ্ছে। ইসরা কোনো রকমে কাঁপা হাতে রিংটা নিয়ে সিয়ানকে পরিয়ে দেয়। সবাই একসাথে হাততালি দিয়ে ওঠে। সবাই মিলে অনেক ফটো তোলে। সিয়ান আর ইসরারও আলাদা করে কিছু ফটো তোলা হয়। পুরো সন্ধ্যাটা ওরা আড্ডা হাসি মজা করে স্পেন্ড করে। রাতে সবাই মিলে ডিনারের পর ইসরার বাবা ইমানুর রহমান বলে, আজকে বিয়ের ডেটটা ফাইনাল করে যাব, আর 3-4 দিন পরেই ইসরার পরীক্ষা শেষ। সামনের রবিবারে তোমাদের বিয়ের আয়োজন করব বলে ভেবে রেখেছি। সামনের রবিবারে তোমাদের বিয়ে। উনি উঠে সিয়ানকে জড়িয়ে ধরে বলেন, আজ আসি বাবা, সাবধানে থেকো। জি আঙ্কেল, আপনারাও সাবধানে যাবেন। সঙ্গীতা বেগম ও সিয়ানের দিকে বিদায় নিয়ে তারপর সানভীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভালো থেকো মা, আসছি, সাবধানে থেকো। জি আন্টি, আপনারাও সাবধানে যাবেন, আর পৌঁছে একটা ফোন করবেন অবশ্যই। আচ্ছা। সাউন্ড ফোনে কানে নিয়ে কপাল কুঁচকে আছে। ওর ভীষণ রাগ হচ্ছে। ফোনের ওপাশের ব্যক্তির দেওয়া নিউজটা শোনার পরই রাগে গা গিজগিজ করছে। রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। চেয়ারে একটা লাথি মেরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দিব না সিয়ান। কি ভেবেছিসটা কি? আমাকে মেরে, আমাকে অপমান করে প্রপার্টি না লিখে দিবি, বিয়ে করে সুখে সংসার করবি? নো নেভার, কখনোই না। এই শাওন তোকে কখনোই শান্তিতে থাকতে দিবে না। শাওন বেঁচে থাকতে কখনোই তুই বিয়ে করতে পারবি না। তোকে আমি কিছুতেই শুয়ে থাকতে দিব না, তোকে আমি কিছুতেই সুখে থাকতে দিব না, কিছুতেই না। বলেই বিশ্রীভাবে হাসতে থাকে। বিয়ের শপিং প্রায় শেষ। সানভি, সিয়ান আর ইসরা মিলে মোটামুটি সব কিছু শপিং করেছে। কালকেই সিয়ান আর ইসরার হলো। যদিও ইসরার বাবার ইচ্ছা ছিল একমাত্র মেয়ের বিয়ে খুব বড় করে ধুমধাম করে দেওয়ার, কিন্তু সিয়ানের ইচ্ছে খুব সাদামাটা ভাবে ঘরোয়াভাবেই যেন ওদের বিয়েটা সম্পন্ন হয়। আর বিয়ের সব কিছু যেন সিয়ানের বাড়িতেই হয়। বিয়ের ব্যাপারে শুধুমাত্র সিয়ান এই একটার ইচ্ছের কথাই বলেছে, তাই ইমানুর রহমানও আর না করেনি। তাছাড়া ইসরাও এই ব্যাপারে একমত, তাই ওদের হলুদটা কালকে ছোট পরিসরে ঘরোয়াভাবেই করা হবে। ঈশান সিয়ানকে ফোন দিয়ে বলেছে বিয়েতে আসতে পারবে না। এই নিয়ে সিয়ান বেশ রাগারাগি করেছে ঈশানের সাথে। কি বললি তুই? বিয়েতেও তুই আসতে পারবি না? না রে, ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে হসপিটালে। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি বিয়েতে আসবি। হ্যাঁ করেছিলাম তো, কিন্তু আমি নিজেও জানতাম না হঠাৎ করে এরকম এমার্জেন্সি পড়ে যাবে। হ্যাঁ বুঝেছি, দূরে গিয়ে আমাদেরকে ভুলেই গেছিস।
সেটা আমি ভালোই বুঝতে পারছি। আচ্ছা, তুই আসতে না পারিস, অন্তত আন্টি আর ঈশিতাকে পাঠিয়ে দে। দেখ, মায়ের শরীরটাও অতটা ভালো না, তাই ওদেরকে একাও পাঠাতে পারছি না। আমার নিজেরও খারাপ লাগছে, আমি তোর বিয়েতে থাকতে পারছি না। আমি জানি তুই আমার উপর ভীষণ রেগে আছিস, তবে খুব তাড়াতাড়ি চট্টগ্রাম আসছি, তখন তোর বউয়ের সাথে মিট করব। তুই কত আসিস সেটা আমি দেখতেই পাচ্ছি। রাগ করিস না প্লিজ, সত্যি আসবো এবার। হ্যাঁ, দেখাই যাবে। আচ্ছা, যাই হোক, সেসব বাদ দে। তোর আর ফার্সিয়ার নতুন জীবনের জন্য শুভ কামনা রইল। আর তোর এই ভাইয়ের ওপর রাগ করে থাকিস না। আচ্ছা ভাই, রাখছি। আচ্ছা। সিয়ান খুব নর্মালি ওর বাড়িতে হলুদের অ্যারেঞ্জ করেছে। বিকেলের দিকে ইসরা ওরা সবাই এই বাড়িতে চলে আসে। সন্ধ্যাবেলায় পার্লার থেকে দুজন মেকআপ আর্টিস্ট এসে সিয়ানের চয়েস অনুযায়ী ইসরাকে সাজানো হয়। হলুদ আর সবুজ কালার মিক্সিং শাড়ির সাথে কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়। সবগুলো গহনাই সাদা গোলাপের। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না ইসরা। শান্তি ইসরাকে নিজের সামনে এনে বসিয়ে বলে, ওয়াও ইশরা, তোকে কি সুন্দর লাগছে, মাশাল্লাহ। সিয়াম ভাইয়া তো তোর থেকে চোখ ফেরাতেই পারবে না, জাস্ট অসাধারণ লাগছে তোকে। জেরিন বলল। একদম ঠিক বলেছিস, দারুণ লাগছে আমাদের ইশারাকে, তাই না? সঙ্গীতা বেগম রুমে এসে বললেন। তোদের হলো? জেরিন বলল, এই তো আন্টি, হয়ে গেছে, আমরা আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। সিয়ানদের ড্রয়িং রুমে হলুদের অ্যারেঞ্জ করা হয়েছে। শান্তি আর জেরিন মিলে ইসরাকে ড্রয়িং রুমে নিয়ে আসে। সিয়ানের পাশে সোফায় বসায়। সিয়ানের পরনে হলুদ রঙের পাঞ্জাবি। ওর সব ফ্রেন্ডরাও হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। জেরিন আর শান্তি ওরাও শাড়ি পরেছে। সানভিকেও বলেছিল শাড়ি পরতে, কিন্তু সানভি শাড়িতে কমফোর্টেবল না, প্লাস ও পরতেও পারে না, সেই জন্য হলুদ রঙের চুড়িদার পরেছে। একে একে সবাই এসে ওদের দুজনকে হলুদ লাগায়। হলুদ পর্ব শেষে খাওয়া দাওয়া করে সিয়ানার ইসরার ফ্রেন্ডরা চলে যায়। ইসরা আর শানভি একই রুমে শুয়ে পড়ে। ইসরা খুব টায়ার্ড থাকায় শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে যায়, কিন্তু শানভির চোখে ঘুম নেই। ওর ভীষণ মন খারাপ হচ্ছে ঈশানরা হাসবে না বলে। কিছুতেই ঘুম আসছে না, ইচ্ছে করছে ঈশানের সাথে কথা বলতে, কিন্তু ঈশানকে কল দিলে আবার কি মনে করে সেই ভেবে কখনো কল দেওয়া হয়নি। কিন্তু আজ ভীষণ ইচ্ছে করছে কথা বলার। অনেকক্ষণ ভেবে শানভি ঠিক করে ঈশানকে কল করবে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে কাঁপা কাঁপা হাতেই ঈশানের নাম্বার ডায়াল করে। দুবার কল হতে ঈশান রিসিভ করে। হ্যালো সানভি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত রাতে ফোন দিলে কোনো সমস্যা হয়েছে নাকি? না, কিছু হয়নি। ও, আমি ভাবলাম কি না কি হয়েছে, কারণ রাঙামাটি আসার পর থেকে তো তুমি কখনো আমাকে ফোন দাওনি, তাই তোমার ফোন পেয়ে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। আসলে আপনাদের খুব মিস করছিলাম, তাই। আমিও তোমাদের সবাইকে মিস করছি। তোমার ভাই তো আমার উপর একদম রেগে আছে, কাল আসতে পারছি না বলে। আপনারা কাল আসলে অনেক খুশি হতাম। আমিও তো চেয়েছিলাম আসতে, কিন্তু এমার্জেন্সি আছে হসপিটালে, সেজন্য আসতে পারছি না। তবে কিছুদিনের মধ্যেই চট্টগ্রাম আসছি। কবে আসছেন? শিওর না, তবে কিছুদিনের মধ্যেই আসবো। তো এত রাতে না ঘুমিয়ে কি করছো? রাত জাগা কিন্তু ভালো না। সানভি অন্যমনস্ক হয়ে বলে। আপনার কথাই ভাবছিলাম। ঈশান অবাক হয়ে বলে, মানে? না মানে আপনাদের কথাই ভাবছিলাম আর কি। আপনি কি করছেন? আমি হসপিটালে আছি, একটু আগে একটা অপারেশন শেষ করে ওটি থেকে বের হলাম। ও আচ্ছা। ঘুমিয়ে পড়ো, কালকে তো আবার সিয়ানের বিয়ে। ভালো থেকো, গুড নাইট। গুড নাইট, আপনিও ভালো থাকবেন। কল কেটে ফোন বালিশের পাশে রেখে শানভি চোখ বন্ধ করে। ঈশানের সাথে কথা বলতে পেরে ওর একটু হলেও এখন শান্তি লাগছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে শানভি ঘুমিয়ে যায়। আজকে সিয়ান আর ইসরার বিয়ে। সকাল থেকে ইমানুর রহমান আর ফারাজ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সঙ্গীতা বেগমও বিভিন্ন জিনিস দেখাশোনা করছেন। সকালে নাস্তার পর ইসরাকে সাজানোর জন্য গতকালকের মেয়ে দুজনেই আসে। ইসরার ইচ্ছে ছিল বিয়েতে একদম অন্যরকম সাজার জন্য। ওর প্রিয় রং সাদা আর বেগুনি, তাই ও সাদা আর বেগুনি মিক্সিং একটা জর্জের শাড়ি কিনেছে বিয়েতে পরার জন্য, সাথে ম্যাচিং গহনা। খুব নর্মালভাবেই মেয়ে দুটো সাদা বেগুনি শাড়িটা ওকে সুন্দরভাবে পরিয়ে দেয়, একটা ন্যাচারাল ব্রাইডাল লুক ক্রিয়েট করে দেয়। ইসরা ফুল রেডি, খুব নর্মাল একটা ব্রাইডাল লুক, বাট এতেই অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। ইসরাকে সাজানোর পর সঙ্গীতা বেগম ওর জন্য খাবার নিয়ে রুমে আসে।
নিজের হাতে মেয়েকে খাইয়ে দেয়। খাওয়ানোর পর ইশরাকে ড্রয়িং রুমে নিয়ে যায়। সিয়ানও খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রয়িং রুমে এসে বসে। ওখানেই ওদের বিয়ে পড়ানো হবে। সিয়ানের পরনে সাদা রঙের একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা ইসরা নিজে পছন্দ করে কিনেছে। সঙ্গীতা বেগম হাত ধরে ইসরাকে সিয়ানের পাশে বসায়। সমস্ত কিছু ঠিকঠাক করার পর সিয়ানকে বলা হয় কবুল বলার জন্য। সিয়ান কবুল বলার পর এবার ইসরার বলার পালা। কিন্তু ইসরার কান্না পাচ্ছে ভীষণ। সব কিছু ছেড়ে থাকতে হবে ভেবে সঙ্গীতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আরে কাঁদছিস কেন? তুই তো সারা জীবনের মতো আমাদের ছেড়ে কোথাও চলে যাচ্ছিস না, তাহলে তো কাদার কি আছে? কাঁদিস না মা। জেরিনার শান্তি মিলে ইসরাকে স্বাভাবিক করে তোলে। তারপর ইসরা কাঁপা কাঁপা গলায় সময় নিয়ে কবুল বলে দেয়। সিয়ানের ঠোঁটে তখন তৃপ্তির হাসি। ফাইনালি ও ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেল। এবার সিয়ানের দিকে রেজিস্ট্রি পেপার এগিয়ে দেওয়া হয়। সিয়ান সাইন করে দেয়। তারপর ইসরার দিকে কাগজ এগিয়ে দেওয়া হয়। ইসরা পেন হাতে নিয়ে কাগজে সাইন করতে যাবে, ঠিক এমন সময় কেউ একজন এসে রেজিস্ট্রি ব্যাপারটা নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। সিয়ান তৎক্ষণাৎ সোফা থেকে উঠে দাঁড়ায়। সামনে শাওন দাঁড়িয়ে ওর কলার চেপে ধরে চেঁচিয়ে বলে, হাউ ডেয়ার ইউ? কোন সাহসে তুই পেপারটা ছিঁড়লি? এই বাড়িতে ঢুকেছিস কি করে? পারমিশন দিয়েছে কে তোকে? শাওন অট্ট হাসিতে ফেটে পড়ে। ঝাড়া মেরে সিয়ানের হাত কলার থেকে সরিয়ে দেয়। পারমিশন? তোর বাড়িতে ঢুকার জন্য এখন আর আমার পারমিশন লাগবে না। তোর এই সো কল্ড সিকিউরিটি গার্ডদেরকে আমি আমার পকেটে পুরে নিয়েছি। আর রেজিস্ট্রি পেপার ছিঁড়েছি, পেশ করেছি। আমার নামে প্রপার্টি লিখে না দিয়ে এত শান্তিতে তুই বিয়ে করবি? কখনোই তোর বিয়ে আমি হতে দিব না, কিছুতেই শান্তিতে হতে দিব না আমি। এত সব ঝামেলা দেখে ভীষণ ঘাবড়ে আছে ইসরা। সঙ্গীতা বেগম মেয়েকে বুকে জড়িয়ে রেখেছেন। সিয়ান বলে ওঠে, কিছুতেই তুই এই প্রপার্টি পাবি না, কিছুতেই না। এই জীবন থাকতে তোকে কখনো আমি আমার বাবার শেষ স্মৃতিগুলো নিজের হাতে লিখে দিব না। শাওন পকেট থেকে পিস্তল বের করে সিয়ানের সামনে ধরে বলে, এমনিতেও তোকে আর কষ্ট করে লিখে দিতে হবে না। আজ প্রপার্টি আমি নিজেই এমনিতেই দখল করব। বলেই সোজা সিয়ানের বুক বরাবর শ্যুট করে দেয়। ইসরা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সানভি ভাইয়া বলে চিৎকার দিয়ে দৌড়ে এসে সিয়ানকে ধরে। আরেক দিক থেকে ফারাজ এগিয়ে আসতে নেয় সিয়ানকে ধরার জন্য। কিন্তু তার আগে শাওনের লোকেরা ইসরার পুরো ফ্যামিলিকে জোর জবরদস্তি করে বেঁধে নেয়। তারপর টানতে টানতে গাড়িতে উঠিয়ে নেয়। সিয়ানের সাদা পাঞ্জাবি রক্তে ভেসে যাচ্ছে। সানভি সিয়ানের মাথা হাঁটুর উপর নিয়ে বসে বসে কাঁদছে আর জোরে জোরে ডাকছে, ভাইয়া, আয় ভাইয়া, ওঠ। শাওন এগিয়ে এসে ইসরার হাত ধরে। চলো চলো আমার সাথে, আজকে সেদিনের সমস্ত প্রতিশোধ তুলব, চলো। ইসরা হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে, কিন্তু শাওনের সাথে পেরে উঠছে না। শাওন টানতে টানতে ওকে নিয়ে যায়। ধাক্কা দিয়ে গাড়িতে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সানভি সিয়ানের গাল ধরে চেঁচিয়ে বলে যাচ্ছে, এই ভাইয়া ওঠ না, দেখ ওরা ভাবিকে নিয়ে যাচ্ছে, তুই ওঠ না প্লিজ, ভাবিকে বাচ্চা ভাইয়া। সিয়ানের কোনো রেসপন্স নেই। সানভি তাড়াহুড়ো করে সিয়ানের পালস চেক করছে। এখনও পালস চলছে। সানভি দেরি না করে তাড়াতাড়ি ডক্টর মাহবুবুর রহমানকে ফোন দেয়। ইমার্জেন্সি হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। সানভি সিয়ানকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দেয়। এখন প্রায় সন্ধ্যা। সাউন্ডের গাড়ি এসে রাঙামাটি এক পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে থামে। ওরা ইসরাকে নিয়ে ওই বাড়িতে একটা চেয়ারে বেঁধে রাখে। রাস্তায় ইসরা সেন্সলেস হয়ে গিয়েছিল, তাই সাউন্ড একটা বোতল থেকে পানি নিয়ে ইসরার চোখে মুখের ওপর ঢেলে দেয়। ইসরা ধল পড়িয়ে মাথা তুলে তাকায়। ওর নাক মুখ দিয়ে পানি ঢুকে গেছে। ভীষণ কাশছেও। কিছুক্ষণ পর ইসরা খানিকটা স্বাভাবিক হয়। ইসরা হাত জোর করে সাউনের কাছে বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। শাওন বাঁকা হেসে ইসরার গালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, তোমাকে এত সহজে ছাড়ছি না বেবি। সেদিন তোমার উন্না ধরেছিলাম বলে সিয়ান পুরো ভার্সিটির সবার সামনে আমাকে মেরেছিল। আজকে এখানে তোকে কে বাঁচাবে সুইটহার্ট? প্লিজ এমনটা করবেন না, প্লিজ। শাওন ইসরার শাড়ির আঁচল ধরে টান দিতে সেফটি পিন কিছুটা আলগা হয়ে আসে। ইসরা কাঁধের উপর শাড়ির আঁচলটা চেপে ধরে। ইসরা আবার আর কান্না আটকে রাখতে পারে না। শব্দ করে কেঁদে ওঠে, বলে, আমি আপনার পায়ে ধরি, প্লিজ এমন করবেন না, আমায় ছেড়ে দিন। শাওনের পাশে ছেলেগুলো মদ খাচ্ছে বসে বসে। শাওন তাদের দিকে তাকিয়ে বলে, বোতলটা দে।
একটা ছেলে একটা খালি মদের বোতল সাউন্ডকে এগিয়ে দেয়। সাউন্ড এটা মেঝেতে আঘাত করে ভাঙে। তারপর ভাঙা বোতলটা ইসরার হাতে চেপে ধরে। হাত পা কেটে রক্ত বের হতে থাকে। ইসরা শব্দ করে কাঁদতে থাকে। তা দেখে সাউন্ড বিশ্রীভাবে হাসতে থাকে। হাসতে হাসতেই বলে, এমনি এভাবে কাঁদছ, সবে তো শুরু। আরো টর্চার তোমার জন্য অপেক্ষা করছে। ওই সিয়ানকে তো একদম উপরে পাঠিয়ে দিয়েছি, তোমাকেও পাঠিয়ে দিব ওর কাছে, চিন্তা করো না। তখন যত খুশি দুজনে একসাথে প্রেম করো। বলে বোতলের ভাঙা টুকরোগুলো ওর হাতে পায়ে গেঁথে দেয়। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে উঠেই ইসরা। তারপর পাশ থেকে কারেন্টের তার এনে ওর হাতে বেশ কয়েকবার শক দেয়। সাথে সাথেই সেন্সলেস হয়ে যায় ইসরা। তারপর সাউন্ড ইসরার মুখে আরও এক বোতল পানি ঢেলে দেয়। ইসরা আবারও ধরপড়িয়ে মাথা তোলে। নাক মুখ দিয়ে সব পানি ঢুকে গেছে। ও নিঃশ্বাসটা অব্দি নিতে পারছে না। সারা শরীরে ভীষণ ব্যথা হচ্ছে। ঠিকমতো চোখ মেলে তাকাতেও পারছে না। এর মধ্যে আরও বেশ কয়েকবার শক দেয়া হয়। তারপর আবার সেন্সলেস হয়ে যায় ইসরা। ইসরা অজ্ঞান হয়ে যেতেই সাউন্ড বলে, তোরা এখানে থাক, আমি একটু আসছি, কিন্তু খবরদার ও যেন এখান থেকে কোথাও যেতে না পারে। ছেলেগুলো বলে, কোনো চিন্তা করবেন না বস, কোথাও যেতে পারবে না। কথাটা মাথায় থাকে যেন। বলে সাউন্ড বেরিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা বাদে ইসরার জ্ঞান ফিরে। ও একটু একটু করে চোখ খুলে তাকানোর চেষ্টা করে। মাথাটা ঝিমঝিম করছে। ভালো করে তাকাতেও পারছে না। প্রায় মিনিট 10 লেগে যায় ওর ভালোভাবে চোখ মেলে তাকাতে। চোখে সব কেমন যেন অন্ধকার দেখছে। হাত পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। আশেপাশে চোখ বুলাতেই দেখে ছেলেগুলো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এখনই বের হওয়ার সুযোগ। সেজন্য ইসরা এখান থেকে বেরোনোর উপায় খুঁজতে থাকে। হঠাৎই পায়ের কাছে একটা ছুরি দেখতে পায়। সেটাকে পা দিয়ে কোনো রকম টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর পা দিয়েই একটা কিছুটা তুলে কোনো রকম হাতে নিয়ে নেয়। দুই হাতে একসাথে বাঁধা, কিছুতেই খুলতে পারছে না। অনেকক্ষণ ধরে মোচড়ামুচড়ি করছে। অবশেষে বেশ অনেকক্ষণ পর হাতের বাঁধন কিছুটা আলগা হয়ে আসে। এক হাত দিয়ে ছুরি ধরে কোনো রকমে হাতের রাশিটা কাটে। তারপর হাতটা খুলে পুরো শরীরে বাঁধা রাশিগুলো খুলে দাঁড়িয়ে পড়ে। মাথা ঘুরে পড়ে যেতে নেয়। কোনো রকমে চেয়ার ধরে দাঁড়ায়। বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না। যে কোনো সময় শাওন এসে পড়লে ও আর বের হওয়ার সুযোগ পাবে না। তাই ইসরা বেরোনোর দরজা খুঁজতে থাকে। অবশেষে পিছনের একটা ভাঙা বেড়ার দরজা ঠেলিয়ে বেরিয়ে আছে ইসরা। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই যে কারো কাছ থেকে সাহায্য চাইবে। পুরো এলাকা পাহারা দিয়ে ঘেরা। রাস্তায় তেমন আলো নেই। তার মধ্যে সারা রাত বৃষ্টিও হয়েছিল। রাস্তা ভীষণ পিচ্ছিল হয়ে আছে। সারা শরীরে এখনও কাচের টুকরো কাঁথা। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। এরকম আস্তে আস্তে হাঁটলে ওরা যে কোনো সময় ধরে ফেলবে। তাই ওই ভাঙা বাড়ির এলাকা থেকে কোনো রকমে এলোমেলো পায়ে দৌড়ে বেরিয়ে আসে ইসরা। বড় লম্বা রাস্তা, শুনশান, কোনো গাড়ি নেই। আকাশে থেকে থেকে এখনও মেঘ ডাকছে। চোখে কিছু দেখতে পাচ্ছে না ইসরা। ওর মাথায় এখন একটা জিনিসই ঘুরছে, যে করেই হোক এখান থেকে পালাতে হবে। ওদের হাতে আর পড়া যাবে না, কারণ ওদের হাতে পড়লে ওরা ওকে মেরেই ফেলবে। এলোমেলো পায়ে দৌড়ানো শুরু করে ইসরা। দৌড়াতে দৌড়াতে এসে ঈশানের গাড়ির সামনে পড়ে। আর তারপরে ঈশান ওকে হসপিটালে নিয়ে যায়। বর্তমান সেদিনের পর কেটে যায় আরও 1.5 মাস। এই 1.5 মাসে ইসরা মোটামুটি সুস্থ। শুধুমাত্র স্মৃতিটাই এখনও ফেরেনি। ঈশিতা আর সেলিনা বেগম ভীষণ ভালোবাসে, ভীষণ আদর যত্নে আঁকড়ে রেখেছে। ঈশানেরও বেশ ভালো লাগে ইসরাকে, হয়তো ভালোও বেশি ফেলেছে। এই ব্যাপারটা অনেক দিন ধরেই লক্ষ্য করছে সেলিনা বেগম। ঈশান আজ বাড়িতেই আছে। পেশেন্ট দেখা শেষ হতেই বাড়িতে চলে এসেছে। সন্ধ্যায় সবাই একসাথে নাস্তা করে নেয়। ইসরা আর ঈশিতা একসাথে ড্রয়িং রুমে টিভি দেখছে। ঈশান নিজের রুমে। সন্ধ্যার নাস্তা হওয়ার পরই নিজের রুমে ঢুকেছে, হয়তো রেস্ট নিচ্ছে। সেলিনা বেগম ভেবেছেন আজকে গিয়ে ইসরার ব্যাপারে ঈশানের সাথে কথা বলবে। যেই ভাবা সেই কাজ। উনি গিয়ে ঈশানের রুমে নক করতে ঈশান বলে, ভেতরে এসো। ঈশান বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে। সেলিনা বেগম গিয়ে ওর পাশে বসলেন। ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক ঠিক উত্তর দিবি কিন্তু। বলে ফেলো। তুই মিষ্টিকে ভালোবাসিস? মায়ের এমন প্রশ্নে ঈশান ফোন থেকে চোখ তুলে মায়ের দিকে তাকায়। কি হলো বল, ভালোবাসিস? জানি না। আমি তোর মা ঈশান, সবই বুঝি। তুই যদি মিষ্টিকে ভালোবেসেই থাকিস তাহলে তোর সাথে মিষ্টির বিয়ে দিতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের সবারই মিষ্টিকে ভীষণ পছন্দ। কি সুন্দর দেখতে, নম্র, ভদ্র, সত্যিই লক্ষ্মী একটা মেয়ে। তুই যে মিষ্টিকে পছন্দ করিস সেটা কিন্তু আমরা বুঝি। কি আমি ঠিক বললাম তো? ঈশান মুচকি হেসে সেলিনা বেগমকে জড়িয়ে ধরে বলে,
জানো মা, ওকে দেখার পর জীবনে প্রথম ভালোবাসা নামক জিনিসটাকে ফিল করলাম। প্রথম দিনই মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। প্রথম থেকে ওকে আমি ভালোবেসে ফেলেছি। সেলিনা বেগম নিজের থেকে ছেলেকে ছাড়িয়ে নিয়ে বলে, তাহলে আর কি, এই কথাটা বলতে এতক্ষণ লাগে আমাকে? তাহলে আগামী সপ্তাহের মধ্যেই তোদের বিয়ে ঠিক করব, কেমন? কিন্তু মা, ওর যদি কোনো অতীত থেকে থাকে, ওর সম্পর্কে তো আমরা ভালোভাবে জানিও না। যদি ও বিবাহিত হয়ে থাকে? সবসময় শুধু উল্টোপাল্টা ভাবিস কেন বলতো? ও যদি বিবাহিত হতো তাহলে নিশ্চয়ই ওর কিছু না কিছু মনে পড়তো। এতদিন ঠিকই আমাদের কিছু না কিছু বলতো। এত কিছু ভাবিস না। আর তাছাড়া তোরও তো এবার বিয়ের বয়স হয়েছে। এতদিন যেহেতু তুই তোর মনের মতো মেয়ে খুঁজে পাসনি, তাই এখন আর আমরা কোনো দেরি করব না। খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিব আমরা। তবে মা, মিষ্টির মতামত নেওয়া প্রয়োজন। আমি ওকে জিজ্ঞাসা করব। আশা করি মিষ্টি তোকে ফেরাবে না। কাল ওর সাথে আমি কথা বলবো। আচ্ছা যাই হোক, এখন চল, ডিনার করবি। ওরা সবাই ডিনার করে নেয় একসাথে। সেলিনা বেগম ঈশিতাকে নিজের রুমে ডাকে। জানিস ঈশিতা, আমাদের ঈশান মিষ্টিকে পছন্দ করে, ভালোবাসে মিষ্টিকে। তাই আমি বলেছি খুব তাড়াতাড়ি ওদের বিয়ে দিব। ঈশিতা অবাক হয়ে বলে, কি বলছো মা? সত্যিই ভাইয়া মিষ্টিকে পছন্দ করেছে? তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা বলছি? না, তা হবে কেন? মানে আমার না যেন বিশ্বাসই হচ্ছে না। আমার তো প্রথম থেকেই মনে হয়েছিল ঈশানের মিষ্টিকে ভালো লাগে, তাই আজকে ওর সাথে সরাসরি কথা বললাম। তোর ভাইয়া বলেছে মিষ্টির সাথে কথা বলে নিতে। ও যদি মত থাকে তাহলে বিয়েটা হবে, আর আমার মনে হয় মিষ্টিও রাজি হবে। ইস, ভাইয়ার সাথে মিষ্টি বিয়েটা হলে অনেক ভালো হবে, তাই না মা? হ্যাঁ, দোয়া কর সব যেন ভালো ভালোই হয়। সিয়ানরা এখন সানভির ফ্ল্যাটে থাকে। ওই বাড়িতে তালা দিয়ে এসছে সানভি। সানভির বার্থডেতে সিয়ান একবার ফ্ল্যাটটা গিফট করেছিল। সিয়ানের অপারেশনের সময় হসপিটাল থেকে নিজেদের বাড়িতে গিয়ে এই ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসে সানভি। তারপর থেকেই বাড়িতে থাকে। সিয়ান লাগেজ গোছাচ্ছে। সিয়ানের রুমে এসে এভাবে লাগেজ গোছাতে দেখে সানভি বলে, লাগেজ গোছাচ্ছিস? কোথাও যাচ্ছিস? হ্যাঁ, রাঙামাটি। তুইও যাচ্ছিস সঙ্গে? হঠাৎ রাঙামাটিতে? সেদিনের পর তো সবই এলোমেলো হয়ে গেছে। মাঝে এক দুবার ঈশানের সাথে কথা হয়েছে। ঈশানও সবটা জানে সেদিনের ঘটনা। তোকে তো বলেছিলাম ঈশানকে ছবি দিতে। ঈশান হয়তো বা খুঁজে বের করতে পারত ইশরাকে। আমি রাঙামাটি কেন যাচ্ছি তুই কিছু বুঝতে পারছিস না? এই 1.5 মাস আমি কি করে কাটাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি। প্রতিটা মুহূর্তে ওর কথা ভাবলে দমটা বন্ধ হয়ে আসে আমার। আমি নিজে গিয়ে আমার ফার্সিয়াকে খুঁজে বের করবই, যে যাই বলুক না কেন। আমি জানি আমার ফার্সিয়া বেঁচে আছে। বলে আবারও লাগেজ গোছাতে শুরু করে। সানভি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সকাল 8টা বাজে। সিয়ানা সানভি দুজনেই বেরিয়ে পড়েছে রাঙামাটির উদ্দেশ্যে। দুজনের মুখেই মাস্ক। বাস স্ট্যান্ডে গিয়ে রাঙামাটির বাসে উঠে পড়েছে ওরা। ঘন্টা 3 পর রাঙামাটি এসে পৌঁছায় ওরা। বাস থেকে নেমে দাঁড়াতেই একটা দোকানের সামনে ইসরাকে দেখতে পায় সিয়ান। সঙ্গে সঙ্গে সানভিকে ডেকে বলে, ফার্সিয়া, ফার্সিয়া। ইসরা দোকানের ভেতরে চলে যায়। সানভি এদিক ওদিক তাকিয়ে বলে, ভাবি কোথায় ভাইয়া? এখানে তো কেউ নেই। এই দোকানের সামনেই ওকে দেখেছিলাম আমি। দোকানেই ঢুকে গেলে মনে হয়। তুই হয়তো ভুল দেখেছিস ভাইয়া। না সানভি, আমি ভুল দেখিনি, বিশ্বাস করো। ভাইয়া চল, আমাদের লেট হয়ে যাচ্ছে। বলে সিয়ানকে টানতে টানতে নিয়ে গেল। সানভি ভাবছে সিয়ান হয়তো ভুল দেখেছে, কিন্তু সিয়ানের বারবার মনে হচ্ছে ও ইসরাকেই দেখেছে। সেটা এই নিয়ে আরও বেশ কয়েকবার সানভিকে বলেছে, কিন্তু সানভি তেমন একটা পাত্তা দেয়নি। সেখান থেকেই ওরা গাড়ি নিয়ে ঈশানদের বাড়িতে আসে। দরজা খুলে সেলিনা বেগম সিয়ানকে জড়িয়ে ধরে। এতদিনে আমার কথা মনে পড়লো তোদের। সিয়ান, কেমন আছিস বাবা? ফার্সিয়াকে ছাড়া যেমন থাকার তেমনই আছি। সেলিনা বেগম সিয়ানের পিঠে হাত বুলিয়ে বলেন, একদিন দেখবি ঠিকই তুই তোর ফার্সিয়াকে খুঁজে পাবি। মন খারাপ করিস না একদম। সেলিনা বেগম সিয়ানকে ছেড়ে দিয়ে বলল, আয় তোরা ভেতরে আয়, বস। উনি সানভি আর সিয়ানকে ড্রয়িং রুমে এনে বসালো। তারপর তাড়াতাড়ি করে ওদের জন্য চা নাস্তা সামনে এনে দিয়ে নিজেও বসলো ওদের সাথে। সানভি জিজ্ঞেস করলো, ঈশিতা কোথায় আন্টি? ওকে তো দেখতে পাচ্ছি না। আসলে কিছু কেনাকাটা ছিল, তাই ও দোকানে গিয়েছে। ও আচ্ছা। সেলিনা বেগম সিয়ানের দিকে তাকিয়ে বললেন,
জানিস, যেদিন শুনেছিলাম তোর গুলি লাগার কথা, সেদিন ইচ্ছা করছিল সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তোকে দেখি। ভালোবাসার মানুষটাকে বিয়ের পরেও কাছে পাওয়ার আগে এমন একটা ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। ঈশানের কাছে এসব শোনার পর সঙ্গে সঙ্গে ইচ্ছা করছিল ছুটে চলে যায়। কতবার করে বলেছিলাম যে তোর ফার্সিয়ার ছবি আমাদের দে, এখানে ঈশান খুঁজতে পারতো, হয়তো খুঁজে পাওয়াটাও আরও তাড়াতাড়ি হতো। আমি নিজের ফার্সিয়াকে খুঁজতে চলে এসেছি আন্টি। যতদিন না আমি ওকে খুঁজে পাচ্ছি ততদিন এখান থেকে যাব না। আমি খবর পেয়েছি ও এখানেই আছে, আর আমি জানি ওকে আমি ঠিক খুঁজে বের করবই। যত দিন লাগে লাগুক, এবার ওকে নিয়েই ফিরব। সব সময় একটা দোয়াই করি, তুই যেন ফার্সিয়াকে খুঁজে পাস, একসঙ্গে যেন ভালো থাকতে পারিস। যা বাবা, তোরা রুমে যা, রেস্ট নে। অনেকটা পথ এমনিতেই জার্নি করে এসেছিস। ঈশান দুপুরে ফিরবে। ঈশান ফিরলে আমি তোদের ডেকে দিব। এখানে আসলে সিয়ান সবসময় ঈশানের সাথে থাকে, তাই ও ঈশানের রুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। সানভিও রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেস্ট নেয়। দুপুর হতেই সেরেনা বেগম এসে দুজনকে ডেকে তুলে লাঞ্চ করার জন্য। দুজনে এসে লাঞ্চ টেবিলে বসে। সিয়ান বলে, ঈশান আসেনি এখনো? না, ওর আসতে বিকাল হয়ে যাবে। আমাদের একা একা খেতে ভালো লাগবে না, তুমিও বসো। আন্টি আর ঈশিতাকেও ডাকো। ভাইয়ের মতো বোনও বাড়িতে নেই। এই মেয়েটা বেরোলেই শুধু বেপাত্তা হয়ে যায়, বাড়িতে ফেরার কথা ভুলেই যায়। এখন তো মিষ্টিও আছে, মিষ্টিকে নিয়ে বেরোলে তো আরও আগেই মনে থাকে না যে বাড়ি বলতে কিছু আছে। সানভি ব্রুকুচকে বলে, মিষ্টি? মিষ্টি আবার কে? ও, তোদের তো বলতেই ভুলে গিয়েছিলাম। আজকে 1-1.5 মাস মতো একটা মেয়ে আমাদের বাসায় থাকে, ভারী মিষ্টি দেখতে, কথাবার্তাও অনেক ভালো। মেয়েটাকে ঈশান রাস্তায় পেয়ে নিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ করেছে। মেয়েটার স্মৃতি চলে যাওয়ার ওর কিছুই মনে নেই, তাই আপাতত আমাদের বাড়িতেই আছে। ও আচ্ছা। সানভি আর সিয়ান ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামায় না। সেরেনা বেগম ওদের খাবার বেড়ে দিচ্ছে। আজকেও বরাবরের মতোই সেরেনা বেগম ওদের প্রিয় খাবারগুলোই রান্না করেছে। বিকেলের দিকে ঈশান বাড়িতে এসে সিয়ানদেরকে দেখে অবাক হয়ে যায়। হোয়াট এ সারপ্রাইজ ব্রো, তোরা কখন এলি? একটাবার তো ফোন দিতে পারতি। কেন এমনি আসতে পারি না তোর বাসায়? ফোন দিতেই হবে? আরে আমি কি সেটা বলেছি? আমি বলেছি যে তোরা ফোন দিয়ে আসলে আরো আগেই বাড়িতে চলে আসতাম। আগে 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 ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনো দরকার আছে? হসপিটালের কাজ সেরে এসেছিস, সেটাই তো ভালো করেছিস। নিজের ডিউটিই তো আগে, রাইট? পেশেন্ট তো দুপুরেই দেখা শেষ, কিন্তু অদিতি অনেক জোর করে ধরে বেঁধে ওর বাসায় নিয়ে গিয়েছিল, সেজন্য আসতে বিকেল হয়ে গেছে। রাতে একটা অপারেশন আছে, সন্ধ্যার পর আবারও বের হতে হবে। সানভি আনমনেই প্রশ্ন করল, অদিতিকে? আমাদের হসপিটালের একজন নার্স, যথেষ্ট সম্মান করে, ভালোবাসে প্রথম থেকে। মা আর ঈশিতার সঙ্গে একদিনেই মিশে গেছে, বাড়িতেও এসেছিল কয়েকবার। সেরেনা বেগম ঢুকতে ঢুকতে বললেন, হ্যাঁ, অদিতি মেয়েটা বড্ড ভালো, অনেক ভালোবাসে আমাদের। ওর মা নেই, তাই আমি ওকে মায়ের মতোই ভালোবাসি, আর অদিতিও আমাদের ভীষণ ভালোবাসে। সানভির মুখ ভার হয়ে যায়। ঈশান বলে, তোরা বস, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। মিনিট 15 বাদে ঈশান ফ্রেশ হয়ে আসে। সেলিনা বেগম ততক্ষণে বিভিন্ন প্রকার স্ন্যাক্স এনে হাজির করেছে। ঈশান সোফায় বসে বলে, তো বল, কি খবর তোর? ফার্সিয়ার কোনো খোঁজ পেয়েছিস? না, এখনও কোনো খোঁজ পাইনি, তবে একটা খবর এসেছে আমার কাছে। ফার্সিয়া এই রাঙামাটি শহরেই আছে। ওকে শাওন রাঙামাটিতেই এনেছিল। তোকে এই জন্যই বলেছিলাম আমাকে পিক দিতে, আমি খুঁজে বের করে ফেলতে পারতাম আরও আগেই। সে না হয় বুঝলাম, কিন্তু আজকে না একটা ঘটনা ঘটেছে। আমরা যখন বাস স্ট্যান্ড থেকে নামলাম, তখন একটা শপিং মলের দোকানের সামনে ফার্সিয়ার মতো কাউকে যেন দেখলাম। সানভিকে ডেকে দেখানোর আগেই মেয়েটা মেবি দোকানের মধ্যে ঢুকে গিয়েছিল। তুই দোকানে যাসনি? চেয়েছিলাম যেতে, কিন্তু সানভি বলল আমি হয়তোবা ভুল দেখেছি। তখন সানভির কথাই ভেবেছিলাম হয়তোবা ভুল দেখতেও পারি, কিন্তু এখন মনে খটকা লাগছে, ওইটা সত্যি ফার্সিয়া ছিল না তো। এখানে তো আরও একটা মিস্টেক করে ফেললি। তোর উচিত ছিল সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে মেয়েটার খোঁজ নেয়া। তার মধ্যে ঈশিতা ভেতর থেকে ড্রয়িং রুমে আসে। এসে সানভিকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আপু? অনেকদিন ধরেই তোমাদের সবাইকে মিস করছিলাম। আমরাও তোমাদের মিস করছিলাম, তাই তো চলে এলাম। আচ্ছা, ইশরাপুর কি খবর? তোমরা পেয়েছো ইশরাপুকে? ভাবিকে খুঁজতেই এবার এসেছি। সেলিনা বেগম ঈশিতাকে বলল, কিরে মিষ্টি কোথায়? ওকে নিয়ে আয়।
আসলে সারাদিন ঘোরাঘুরির পর ও টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। মিষ্টির কথা মনে হতেই সানভি কিছু একটা ভাবলো। তারপর সেলিনা বেগমকে জিজ্ঞেস করলো, আচ্ছা আন্টি, তোমরা মিষ্টি নামে যে মেয়েটাকে পেয়েছিলে বলেছিলে 1-1.5 মাস হবে, সেটা ঠিক কবেকার ঘটনা বলো তো? ঈশান বলল, ওইটা তো সিয়ানের বিয়ের দিনের ঘটনা। সিয়ানের যেদিন বিয়ে হয় সেদিন আমার ওটি ছিল, যার জন্য আমি সিয়ানের বিয়েতে যেতে পারিনি। সেদিন ওটি শেষ করতে করতে মাঝরাত হয়ে যায়, প্রায় রাত 2টো বেজেছিল। তখনই ফেরার পথে মেয়েটা হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে এসে রাস্তায় আমার গাড়ির সামনে পড়ে। সানভি জিজ্ঞাসু দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলে, পরনে কি ছিল মেয়েটার? ঈশিতা বলে, মিষ্টির পরনে সেদিন সাদা বেগুনি রঙের একটা জর্জেট শাড়ি ছিল, সাথে কিছু গহনাও ছিল। যখন মিষ্টির জ্ঞান ফিরে তখন মিষ্টি হাতের একটা আংটির দিকে তাকিয়ে কেমন অস্বাভাবিক আচরণ করছিল। ও মাথা চেপে ধরে অনেকক্ষণ মনে করার চেষ্টা করেছিল, বারবার বলছিল এই আংটিটা, শাড়িটা, গহনাগুলো ওর খুব কাছের জিনিস। সিয়ান, সেলিনা বেগম সবাই সানভি, ঈশান আর ঈশিতার কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছে। সিয়ান উত্তেজিত হয়ে বলল, আন্টি, ঈশিতা, তোমরা শাড়ি গহনাগুলো একটু নিয়ে আসতে পারবে প্লিজ? সেলিনা বেগমের মন খারাপ হয়ে যায়। উনি মনে মনে ভাবছে, মিষ্টি যদি ফার্সিয়া হয় তাহলে ঈশানের কি হবে? ঈশান কি করে নিজের ভালোবাসা ভুলে যাবে? একদিকে সিয়ান, একদিকে ঈশান। উনি যে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সানভি আবারও বলে, আন্টি প্লিজ, শাড়ি গহনাগুলো একটু নিয়ে এসো, আমরা দেখতে চাই। ঈশিতা একবার ওর মায়ের দিকে তাকায়, একবার ঈশানের দিকে তাকায়। কারণ মিষ্টি ছাড়া ওরা সবাই জানে যে ঈশান মিষ্টিকে ভালোবাসে, আর খুব তাড়াতাড়ি মিষ্টির সাথে ঈশানের বিয়ে হবে। ঈশান চোখের ইশারায় ঈশিতাকে সবগুলো জিনিস নিয়ে আসতে বলে। ঈশিতা দৌড়ে গিয়ে সমস্ত শাড়ি গহনা সব কিছু ওয়ার্ড্রপ থেকে নামিয়ে আনে। সব কিছুই সযত্নে তুলে রেখেছিল, শুধু হাতের আংটিটা ছাড়া, কারণ ইসরা এটা হাত থেকে খোলেনি। ওয়ার্ড্রপ থেকে শাড়ি গহনাগুলো এনে ড্রয়িং রুমের টি টেবিলের উপর রাখে। শাড়ি গহনাগুলো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেই সিয়ানের চোখে জল চলে আসে, সঙ্গে ভীষণ খুশিও হয়। সানভি শাড়ি গহনাগুলো ধরে উল্টো পাল্টে দেখে বলে, ভাইয়া, আয় ভাইয়া, এগুলো তো ভাবির বিয়ের শাড়ি, সেদিন তো ভাবি এগুলোই পরেছিল। সিয়ান শাড়ি সোফায় রেখে ঝাপটে জড়িয়ে ধরে ঈশানকে জড়িয়ে ধরেই কাঁদতে কাঁদতে বলে, থ্যাঙ্কস দোস্ত, থ্যাঙ্কস। সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো ঈশান। তুই আমার ফার্সিয়াকে বাঁচিয়েছিস, আমার জীবনটাকে তুই বাঁচিয়েছিস। আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু ফার্সিয়া। 1.5 মাস ধরে হন্যে হয়ে খুঁজেছিলাম আমি ফার্সিয়াকে। তুই সেদিন ফার্সিয়াকে ট্রিটমেন্ট না করলে ফার্সিয়া কিছুতেই বাঁচত না। আমি তোর ঋণ কোনো দিন শোধ করতে পারবো না ঈশান, কোনো দিন না। থ্যাঙ্কস আমার ভালোবাসা বাঁচানোর জন্য। তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার ভাই, আমার ভাইয়ের থেকেও বেশি। লাভ ইউ সো মাচ ব্রাদার। ঈশান পুরো স্তব্ধ হয়ে রইল। ও বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এতদিন ধরে তাহলে ও যাকে ভালোবেসে এসেছে সে ওরই বেস্ট ফ্রেন্ড সিয়ানের ভালোবাসা, সিয়ানের বিবাহিত বউ। এবার কি করবে ঈশান? কি করে ভুলবে ওর মিষ্টিকে, ওর জীবনের প্রথম ভালোবাসাকে? কি করে এই 1.5 মাসের অনুভূতিগুলো ভুলবে? ইসরা ঘুমাচ্ছে। ইসরার মাথার কাছে বসে ইসরার দিকে ঝুঁকে আছে সিয়ান। বহুদিন পর মন ভরে দেখছে তার ভালোবাসার মানুষটাকে। ইসরার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ ধরে তাকে এঙ্গেজমেন্টের আংটিটার দিকে তাকিয়ে হাতে চুমু খায়। তারপর ইসরার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায় সিয়ান। ইসরা একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে যায়। এ রুমে কেউ নেই, সবাই ওদেরকে একটু একা ছেড়ে দিয়েছে। সেলিনা বেগম রাতে রান্না বান্না করছে। সানভি চেয়েছিল হাতে হাতে হেল্প করতে, কিন্তু উনি দেননি। সানভি আর ঈশিতা দুজনের ড্রয়িং রুমে বসে একসঙ্গে আড্ডা দিচ্ছে। ঈশান কিছুক্ষণ আগেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল, অপারেশন শেষে রাতে ফিরবে। সেলিনা বেগম ওদের জন্য চিপস ভেজে নিয়ে আসলেন। ওইগুলো ওদের সামনে রাখতে রাখতে বললেন, হ্যাঁ রে সানভি, হসপিটালে জয়েন করছিস কবে? ভাইয়া বিয়ের কিছুদিন আগে। ও, তো আমাদের মিষ্টি কোথায়? মিষ্টি খাওয়াবি না? ঈশিতা বলে, হ্যাঁ আপু, এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। ওকে খাওয়াবো। সেলিনা বেগম বললেন, সিয়ানের তো বিয়ে হয়ে গেল, তোরও যেহেতু পড়াশোনা শেষ, হসপিটালেও জয়েন করেছিস, এবার তো তোরও বিয়ে দিতে হবে। সানভি থমথমে গলায় বলে, এখনই আমি বিয়ে নিয়ে ভাবছি না আন্টি। কী রে, আমাদের এত সুন্দর একটা মেয়ে, সাথে এখন একজন ডক্টর, যে কোনো ছেলেই তো তাকে বিয়ে করার জন্য রাজি হবে।
হ্যাঁ রে, তোর পছন্দের কেউ আছে? থাকলে আমাদের বল, সিয়ানকে বলবো ছেলের পরিবারের সাথে কথা বলতে। সানভি মনে মনে ভাবছে, তাও একটাবার নিজের ছেলের কথা বললে না আন্টি? আমি কি তোমার ছেলের বউ হওয়ার যোগ্য নয়? সানভির ভাবনার মধ্যে ঈশিতা ওকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো আপু, আছে কেউ পছন্দের? সানভি দুদিকে মাথা নাড়ায়, সঙ্গে ওর ভীষণ মন খারাপও হয়ে যায়। সেলিনা বেগম সানভির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আরে বোকা মেয়ে, এত মন খারাপ করার কি আছে? এখনই কি কেউ তোরে বিয়ে দিয়ে দিচ্ছে নাকি? মন খারাপ করিস না। বলে উনি উঠে চলে গেলেন রান্নাঘরের দিকে। উনি রান্না করছে আর ঈশানের কথা ভাবছেন, কি করে এবার ছেলেকে সামলাবেন উনি। ওনার নিজেরও তো খারাপ লাগছে। এতদিন ধরে ইসরার সম্পর্কে না জেনে শুনে কত স্বপ্নই না দেখে ফেলেছেন। উনি ইসরাকে নিয়ে নিজে ছেলের বউ করবেন ভেবেছেন, কিন্তু এখন তো তা সম্ভব নয়। ছেলের কথা ভাবতে ভাবতেই চোখের পানিটুকু মুছে নিলেন। কাঁধে কারো হাতে স্পর্শ পেতেই পেছন ফিরে তাকালেন। ঈশিতা দাঁড়িয়ে আছে। ওনাকে নিজের দিকে ঘুরিয়ে ঈশিতা বলল, তুমি কাঁদছিলে আম্মু? উনি হাসার চেষ্টা করে বললেন, না। মিথ্যে বলছো আমাকে। আমি জানি তুমি ভাইয়ার ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছ। আমাদের কত স্বপ্ন ছিল মিষ্টি আমাদের ভাইয়ের বউ হবে, কিন্তু মিষ্টি যে ইশরা আপু হবে সেটা তো কখনোই জানতাম না। ভাইয়ের কি হবে আম্মু? ভাই কি করে ভুলবে ওকে? সেটা নিয়েই তো আমার ভয় রে মা। ওকে নিয়ে কত আশা দেখেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম আমাদের ঈশানের বউ করব, কিন্তু সেটা তো আর এখন কোনোভাবেই সম্ভব না। আম্মু, ভাইয়ের মনের অবস্থার কথা ভেবেছো? ভাইয়া কিভাবে থাকবে, কি করে ভুলবে ওকে? জানি না রে মা, তবে ঈশিতা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চিন্তা করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মিষ্টির। বলতে নিয়েও থেমে যায় উনি। তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, ফার্সিয়ার এখনো ঘুম ভাঙেনি? না, মনে হয়। আচ্ছা, সানবির কাছে যা, ওকে সময় দে। মেয়েটার একা একা ভালো লাগবে না। ইসরার পাশে বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে ফোন স্ক্রল করছিল শিয়ান। হঠাৎ ইসরার ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই শিয়ানকে দেখেই চেঁচিয়ে ওঠে ইসরা, আন্টি, ঈশিতা, তোমরা কোথায়? এই ছেলেটা আমার বিছানায় কি করছে? ইসরার এমন কাণ্ডে অবাক হয়ে যায় শিয়ান। তাড়াতাড়ি করে ইসরার মুখ চেপে ধরে চোখে চোখ রেখে বলে, এভাবে চেঁচাচ্ছ কেন ফার্সিয়া? আমি অন্য কেউ না, তোমার সিয়ান। ভালো করে সিয়ানের চেহারা দেখার পর সঙ্গে ফার্সিয়া শব্দটা কানে যেতে ইসরার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। ওর মনে হচ্ছে মানুষটা ওর খুব চেনা, খুব কাছের। সিয়ানের স্পর্শও খুব কাছের মনে হয়, সঙ্গে ফার্সিয়া নামটা, যেন ওই নামটা আগেও বহুবার কোথাও শুনেছে সে। মুখ থেকে সিয়ানের হাত ছাড়িয়ে বলতে লাগে, আপনি তুমি আমায় চিনতে পারছো না ফার্সিয়া? ভালো করে দেখো, আমি তোমার সিয়ান। ফার্সিয়া। ইসরা মাথা চেপে ধরে, কিছু মনে পড়ছে না ওর। সিয়ান ইসরার গালে হাত রেখে আবারও বলে, ফার্সিয়া, এই ফার্সিয়া, তাকাও আমার দিকে, ভালো করে দেখো। ইসরা মাথা চেপে ধরে চোখ খিচে মনে করার চেষ্টা করে। মেমোরিতে প্রেশার দিতে ও আবারও সেন্সলেস হয়ে সিয়ানের বুকে ঢলে পড়ে। সিয়ান দুহাতে আঁকলে নেয় ইসরাকে। ওদের কথা শুনতে পেয়ে শানভি দৌড়ে রুমের ভেতর আসে। পেছন পেছন ঈশিতার সেলিনা বেগমও আসে। শানভি দৌড়ে এসে ইসরার পাশে বসে বলল, ভাবের কি হয়েছে ভাইয়া? কি করে হলো এমন? বলে ইসরাকে নর্মালি চেক আপ করতে লাগে। সেলিনা বেগমও চিন্তিত কণ্ঠে বলে, কি রে শিয়ান, ফার্সিয়ার এই অবস্থা হলো কি করে? ও আমাকে দেখে চিনতে পারছে না আন্টি। কিছুতেই ওর কিচ্ছু মনে হচ্ছে না, আর সেগুলি জোর করে মনে করতে গিয়ে ও সেন্সলেস হয়ে গেছে। সেলিনা বেগম তৎক্ষণাৎ দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 11:30 বাজে। তিনি ঈশিতাকে বলে, ঈশিতা, তোর ভাইকে কল দে তো, তাড়াতাড়ি বাসায় আসতে বল। এতক্ষণ তো অপারেশন শেষ হয়ে যাওয়ার কথা। ঈশিতা ফোন করে। ঈশান দুবার রিং হতেই রিসিভ করে থমথমে গলায় বলে, কি হয়েছে বল? ভাইয়া, তাড়াতাড়ি বাড়িতে এসো, ইশরা আপু আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। ঈশান এবার চিন্তিত স্বরে বলল, কি বলছিস কি তুই? কি করে হলো? সব কিছু পরে বলছি, তুমি তাড়াতাড়ি বাসে এসো ভাইয়া। আসছি আমি, বলে দ্রুত ড্রাইভ করা শুরু করে ঈশান। বেডে শুয়ে আছে ইসরা। ওর এক পাশে বসে ওকে চেক আপ করছে ঈশান, অন্য পাশে ওর হাত ধরে বসে আছে সিয়ান। সঙ্গে সেলিনা বেগম, সানভি, ঈশিতা ওরাও উপস্থিত আছে। ঈশান বলল, আবারও প্রেশার পড়েছিল ওর ব্রেনে, সেজন্যই এমন হয়েছে। এর আগেও কয়েকবার এই কারণেই এমন হয়েছিল। তারপর সিয়ানকে উদ্দেশ্য করে বলল, ওকে কিছু মনে করার জন্য বেশি প্রেশার দিস না, আর ওর খেয়াল রাখিস।
বলেই আর এক মুহূর্ত ওই রুমে না থেকে উঠে চলে এলো ঈশান। সোজা এসে নিজের রুমে দরজা অফ করে ফ্রেশ হতে চলে গেল। সেলিনা বেগম ঈশিতা আর সানভিকে ডিনারের জন্য ডাইনিংয়ে ডাকলেন। ওরা এসে চেয়ার টেনে বসলো। সেলিনা বেগম শিয়ানের জন্য খাবার বেড়ে নিয়ে রুমে দিয়ে গেলেন। ঈশিতা আর সানভির জন্য খাবার বাড়তে বাড়তে এর মধ্যে অলরেডি কয়েকবার ঈশানকে ডেকেছেন, কিন্তু ঈশান এখনও ডাইনিং টেবিলে আসেনি। সেলিনা বেগম ঈশিতাকে বলল, কতক্ষণ ধরে তোর ভাইকে ডাকছি, দেখ তো গিয়ে কি হয়েছে, এখনো আসলো না কেন? ঈশিতা উঠে ঈশানের রুমে দরজার সামনে বেশ কবার ডাকাডাকি করলো, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স নেই। এবার ঈশিতা একটু ঘাবড়ে গেল, জোরে জোরে দরজায় করাঘাত করতে লাগলো। কিছুক্ষণ বাদে ঈশান দরজা খুলে দিয়ে ব্যালকনির দিকে চলে গেল। ঈশিতা বুঝতে পারলো ভাইয়ের মন খারাপের ব্যাপারটা, তাই কোনো কথা না বলে রুমে ঢুকে দরজাটা আটকে ভাইয়ের পেছন পেছন ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে ওই দূর আকাশের দিকে তাকিয়ে আছে ঈশান, চোখ থেকে অশ্রুকণা ঝরছে। ঈশিতা গিয়ে পিঠে হাত রাখতেই আচমকাই ঈশিতাকে চাপটে ধরল ঈশান। ভাইয়ের এমন কাণ্ডে কিছুটা অবাক হয়ে গেল ঈশিতা। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি কাঁদছো ভাইয়া? ঈশান কন্দনরত কণ্ঠে বলল, আমি মিষ্টিকে ভুলবো কি করে বল না? এই 1.5 মাসে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি, বিশ্বাস কর। ও আমার জীবনের প্রথম ভালোবাসা। এই প্রথম জীবনে কোনো মেয়েকে ভালোবেসেছিলাম আমি। মিষ্টি আর মিষ্টির ওই মায়াবী চেহারা আমাকে পাগল করে তুলেছিল, ভালোবাসতে বাধ্য করেছিল। কিন্তু দেখ, আমার ভাগ্যটাই খারাপ। চাইলেও ভালোবাসার মানুষটাকে কাছে পাবো না। কখনো ভাবতে পারিনি জানিস, মিষ্টি যে ফাঁসিয়া হবে। যদি আগে জানতাম মিষ্টি ফাঁসিয়া, তাহলে প্রথমে আমি সিয়ানকে ফোন করে ওর ভালোবাসা ওর হাতে তুলে দিতাম। কিন্তু এখন ওর সাথে সিয়ানকে আমার সহ্য হচ্ছে না। আমি ওর সাথে কিছুতেই সিয়ানকে মেনে নিতে পারছি না, বিশ্বাস কর। কিছুতেই একসাথে ওদেরকে দেখতে পারছি না। ঈশিতাকে ছেড়ে দিয়ে এবার চোখ মুছে বলল, কিন্তু আমি অত বড় বিশ্বাসঘাতক নই যে সিয়ানের ভালোবাসাকে জোর করে নিজের করব। আমি এমনটা করতে পারবো না। সিয়ানের ভালোবাসা আমি ওর হাতেই তুলে দেব। আমার পক্ষে সম্ভব না নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে এইভাবে অন্যায়ভাবে নিজের করে নেওয়া। বহু কষ্টে, বহু ঝামেলার পর সিয়ান ওর ভালোবাসাকে নিজের করে পেয়েছিল। তারপর যাও সব কিছুর পর বিয়ে করলো, কিন্তু ভাগ্যের কি পরিণতি! বিয়ের দিনই দুজনকে আবার আলাদা হতে হলো। পুরোটা 1.5 মাস দুজন দুজনের থেকে দূরে ছিল, কিন্তু তাই বলে আমি তো ফাঁসিয়ের স্মৃতি হারানোর সুযোগ নিয়ে ওকে অন্যায়ভাবে বিয়ে করতে পারি না। পারবো না আমি আমার বন্ধুকে ঠকাতে, আমার ভাইকে ঠকাতে। কিন্তু ওকে ভুলাও যে আমার পক্ষে কষ্ট হয়ে যাবে। কি করে ভুলবো আমি, বলতো? কি দোষ করেছিলাম আমি, বল না, যে উপরওয়ালা আমাকে এখন এমন শাস্তি দিচ্ছে, এত কষ্ট পেতে হচ্ছে। ঈশিতা ঈশানকে সান্ত্বনা দিয়ে বলল, ভাইয়া যত যাই হোক নিজেকে ভেঙে পড়তে দিও না, শক্ত করো নিজেকে, নিজের মনকে শক্ত করো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহকে বিশ্বাস করো তো? ঈশান উপর নিচে মাথা নাড়ল। ঈশিতা বলল, তাহলে এটাও মনে রেখো আল্লাহ তোমার জন্য আরো ভালো কাউকে রেখেছে, আরো ভালো কাউকে তুমি ডিজার্ভ করো লাইফে। কিন্তু ঈশিতা, প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ভুলে যাওয়া কি এতটাই সহজ? ওদের একসাথে দেখলেই তো আমার বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা অনুভব হয়। কিছুতেই কেন যেন দুজনকে একসাথে দেখলে আমার কষ্টে বুকটা ফেটে যায়। ধৈর্য ধরো ভাইয়া, তোমার জীবনে আরো ভালো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। ধরো শিয়ান ভাইয়া এখন না আসতো ইশরাপুর খোঁজে, কিন্তু যদি তোমাদের বিয়েটা হয়ে যেত, এখন ইশরাপু যদিও মেনে নিত, কিন্তু যখন ইশরাপু স্মৃতি ফিরত, তখন কি ও তোমাকে মেনে নিতে পারতো না। তখন 3 জনের জীবনটাই নষ্ট হয়ে যেত, তোমরা কেউই ভালো থাকতে পারতে না। খানিক থেমে আবারও বলল, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য এমন কাউকে রেখেছেন যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। তাই মন খারাপ করো না, ধৈর্য ধরো, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, এখন এইসব ব্যাপার বাদ দিয়ে চলো ডিনার করবে, চলো। চল। ঈশিতার সাথে ডাইনিং টেবিলে এসে বসে ঈশান। ঈশানের এক পাশে ঈশিতা আর এক পাশে সেলিনা বেগম বসেছে, আর ঈশিতার পাশে সানভি। খাবার খাওয়ার সময় বেশ কয়েকবারই সানভি ঈশানের দিকে আর চোখে তাকিয়েছে। এই ব্যাপারটা কারো নজরে না পড়লেও ঈশিতার নজরে ঠিকই পড়েছে। ঈশানের দৃষ্টি খাবার প্লেটে, চুপচাপ খাবার খাচ্ছে সে। ডাইনিং টেবিলে নীরবতা, কেউ কোনো কথা বলছে না, সবাই যে যার মতো খাবার খাচ্ছে। ঈশান তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেল।
ঈশান যেতেই সানভি উঠে গেল। সেলিনা বেগম সানভিকে ডাক দিয়ে বললেন, কি রে, পুরোটা খাবার তো খেলিও না, এত কম খেলে হবে? আমার পেট ভরে গেছে আন্টি। এর থেকে ছোট বাচ্চারাও তো আরো বেশি খাবার খায়। আমিও ছোট বাচ্চাই। বলে সানভিও চলে গেল। ঈশানদের বাসার বিল্ডিংটা 3 তলা, ওরা দোতলায় থাকে। এখানে ওরা থাকার জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। সানভি আর ঈশিতা একসাথে শুয়ে পড়েছে। ঈশিতা ঘুমিয়ে পড়লেও সানভির চোখে ঘুম নেই। ওর কিছুই ভালো লাগছে না। বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করার পরও ঘুম না আসায় সানভি বিরক্ত হয়ে উঠে বসে, বারান্দায় গিয়ে দাঁড়ায়। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু মেঘেরা এসে বারবার চাঁদকে আড়াল করে দিচ্ছে, আবার খানিক বাদে বাদে ভেসে ভেসে সরে যাচ্ছে। আর চাঁদ সারা পৃথিবীতে তার মিষ্টি আলো ছড়াচ্ছে। মৃদু বাতাসও বইছে বাইরে। সানভি ভাবলো ছাদে গিয়ে এই চন্দ্র মেঘের খেলা উপভোগ করলে মন্দ হয় না। তাই রুমে এসে গায়ে ওড়না জড়িয়ে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে যায় সানভি। সবাই শুয়ে পড়েছে। ড্রয়িং রুম অন্ধকার। সে সময় ফার্সে সেন্সলেস হওয়ার পর এখনও জ্ঞান ফেরেনি। সিয়ান ওর কাছেই আছে। পা টিপে টিপে সানভি ঘরের মেইন দরজা খুলে ছাদের দিকে পা বাড়ায়। ছাদের কাছে যেতেই দেখে ছাদের দরজা খোলা। এটা দেখে একটু অবাক হলেও তেমন একটা মাথা ঘামায় না সানভি। ছাদে গিয়ে দক্ষিণ দিকে রেলিং ঘেঁষে দাঁড়ায়। পাশে তাকাতেই ওর থেকে 7 থেকে 8 হাত দূরে একটা লম্বা অবয়ব দেখতে পায়। সানভি কিছুটা ভয় পেলেও এগিয়ে যায় অবয়বটির দিকে। কাছাকাছি যেতেই চাঁদের আলোয় অবয়বটি চেহারা স্পষ্ট হয়ে ওঠে। ঈশানকে এই সময় ছাদে একদমই আশা করেনি সানভি। ঈশানের পাশেই রেলিংয়ে হাত রেখে দাঁড়ায় সে। সানভির দিকে তাকিয়ে ঈশানের প্রথমে প্রশ্ন ছুড়ে, তুমি এত রাতে ছাদে? ঘুম আসছিল না, তাই চলে এলাম। আপনি এখানে? যখন একা লাগে তখন ছাদে এসে সময় কাটাই, প্রকৃতির সাথে কথা বলি। প্রকৃতির সাথে এই সাইলেন্ট কনভারসেশনের মাধ্যমে মনটা ভালো হয়ে যায়। আপনার কি কোনো কারণে মন খারাপ? ঈশান আকাশের দিকে তাকিয়েই বলে, না। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কারণে ডিপ্রেসড। সন্ধ্যা থেকে এই ব্যাপারটা খেয়াল করছি। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু না। তারপর অনেকক্ষণ নীরবতা। কেউ কোনো কথা বলে না। দুজনেই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কতটা সময় কেটে গেছে খেয়াল নেই। সে সময় নিচ থেকে হঠাৎ ইসরার গলা শুনতে পাওয়া যায়। ভীষণ চেঁচামেচি করছে ও। ইসরার চেঁচামেচি কানে যেতেই সানভি চিন্তিত স্বরে বলে ওঠে, ভাবির গলার আওয়াজ না? তাই তো মনে হচ্ছে, চলো তো গিয়ে দেখি। বলেই ঈশান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। পেছন পেছন সানভিও দৌড়ে নামে। ঈশান আর সানভি বাসায় ঢুকতে দেখে ইসরা বেশ চেঁচামেচি করছে। কী নিয়ে ইসরা চেঁচামেচি করছে সেটা এখনও ওরা বুঝে উঠতে পারেনি। এবারে সানভি গিয়ে সেলিনা বেগমকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আসলে সিয়ানকে ওর সাথে রুমে দেখে সেটা নিয়ে ও রিয়াক্ট করেছে। ইসরা এখনও বলেই যাচ্ছে, আন্টি ঈশিতা, তোমরা কি করে পারলে এই ছেলেটাকে আমার রুমে ঢুকিয়ে দিতে? সেলিনা বেগম ইসরাকে বোঝানোর চেষ্টা করছে, ফার্সিয়া দেখো, ও তোমার হাজবেন্ড, বোঝার চেষ্টা করো। ইসরা ফের চেঁচিয়ে বলে উঠল, ফার্সিয়া? কে ফার্সিয়া? আমি তোমাদের পর হয়ে গেছি তাই না? এজন্যই এই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছো তোমরা? এবার ঈশান বলে ওঠে, তোমার স্মৃতি নেই ফার্সিয়া, তাই তোমার ফার্সিয়া নামটার কথা মনে নেই। আমরা তোমাকে সিয়ানের সাথে বিয়ে দেইনি, তুমি নিজে সিয়ানকে ভালোবেসেছো। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, আর তোমাদের দুজনেরই স্মৃতি আর তোমাদের দুজনের সম্মতিতেই বিয়েটা হয়েছে। ইসরা যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে পড়ল, আমি ওনাকে বিয়ে করেছি? আমার কিছু মনে পড়ছে না, বিশ্বাস করুন। ঈশান বলল, তোমাকে যেদিন আমি হসপিটালে এনেছিলাম, সেদিন যখন তোমার জ্ঞান ফেরে, তখন তোমার মনে আছে তুমি তোমার হাতের আংটিটার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করেছিলে। বারবার বলছিলে আংটিটা তোমার খুব কাছের। তারপর তোমার যে শাড়ি গহনাগুলো ছিল, ওগুলো হচ্ছে তোমার বিয়ের দিনের শাড়ি, যেগুলো দেখেও তুমি অস্থির হয়ে উঠেছিলে। তোমার বারবার মনে পড়ছিল হয়তো সব কিছুই তোমার কাছের। ইসরা হাতের আংটির দিকে তাকালো। এখনও ওর বারবার মনে হচ্ছে জিনিসগুলো খুবই কাছের, কিন্তু কিছুতেই কিচ্ছু মনে পড়ছে না। ঈশান ফের বলে, তুমি সিয়ানের দিকে তাকাও, ভালো করে দেখো ওকে চিনতে পারো কি না। ইসরা আস্তে আস্তে হেঁটে সিয়ানের সামনে দাঁড়ায়। সিয়ানের দিকে বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়। ইসরার কাছে মনে হয় মানুষটা ওর খুবই কাছে, ভীষণ চেনা, কিন্তু ও তো কিছুতেই মনে করতে পারছে না সিয়ানকে। ঈশান আবারও বললে, ভালো করে মন দিয়ে দেখো, দেখবে ঠিক চিনতে পারবে। ও তোমার ভালোবাসার মানুষ। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, ভালোবেসে তোমরা দুজন দুজনকে বিয়ে করেছো। বিয়ের রাতে তোমার অ্যাক্সিডেন্টের কারণে
তোমার মেমোরি লস হয়ে গেছে, তাই কিছু মনে করতে পারছো না। ইসরা অবাক হয়ে শুনছে আর ভাবছে, এই ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কেন কিছু তাহলে মনে করতে পারছি না, এমন হচ্ছে কেন? সেরেনা বেগমও অবাক হয়ে দেখছেন নিজের ছেলেকে, যাকে সে ভালোবাসে তাকেই তার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাইছে, তাকে সব কিছু মনে করবার চেষ্টা করাচ্ছে। ইসরা ব্রেনে প্রেশার দিলেই সব কিছু কেমন ঝাপসা ঝাপসা চোখের সামনে দেখে, কিন্তু ক্লিয়ারলি মনে পড়ে না। ইসরার হঠাৎ মাথা ঘুরে ওঠে, পড়ে যেতে নিলেই শিয়ানোকে আঁকলে ধরে, ব্যতিব্যস্ত হয়ে সোফায় নিয়ে বসায়। সেরেনা বেগম পানি এগিয়ে দেয়, সিয়ান ইসরাকে পানি খাওয়ার, তারপর বলে, আর ইউ ওকে? ইসরা উপর নিচ মাথা নাড়ায়। লিসেন, এখনই তোমাকে কিছু মনে করতে হবে না ফার্সিয়া। প্লিজ কিছু মনে করতে গিয়ে ব্রেনে প্রেশার দিও না। তোমার নিজের যেদিন সব কিছু মনে হবে সেদিনই তুমি আমাকে বলো। সেরেনা বেগম বললেন। সিয়ান, অনেক রাত হয়েছে, যা ওকে নিয়ে ঘরে যা। ইসরা বলে, আমি তোমার সঙ্গে থাকবো আন্টি, আমাকে আর একটু সময় দাও, সব কিছু মনে করতে দাও। তারপর শিয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে অনুরোধের স্বরে বলে, হয়তোবা আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন এখন আমার কিচ্ছু মনে পড়ছে না, তাই আমার সময় চাই। আমাকে সবটা মনে করার জন্য সময় দিন প্লিজ, আমার এই অনুরোধটা অন্তত রাখুন। সিয়ান বলল, আমি তোমায় জোর করব না। তোমার সব কিছু মনে করতে যত সময় লাগে তুমি নাও, আমি অপেক্ষা করব, সমস্যা নেই। বলে রুমে চলে যায়। সেরেনা বেগম ইসরাকে নিয়ে নিজের রুমে যায়। সানভি আর ঈশিতাও নিজেদের রুমে ঘুমাতে চলে যায়। বিছানায় বসে বসে ফোন ঘাটছে সিয়ান। খানিক বাদে ঈশানও রুমে আসে। ঈশান বলে, ঘুমোবি না? সিয়ান জবাব দেয় না, ও নিজেদের বিয়ের ছবি দেখছে। খানিক বাদে ঈশানকে এঙ্গেজমেন্ট, হলুদ আর বিয়ের ছবিগুলো দেখায়। ঈশান অপলক দৃষ্টিতে ইসরাকে দেখছে। বিয়ের প্রতিটা প্রোগ্রামই মেয়েটাকে বেশ লাগছে। তৎক্ষণাৎ ঈশানের মাথায় আসে ইসরা বিবাহিত। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়ে ইসরার থেকে একটা তপ্ত শ্বাস বেরিয়ে আসে। যতই ভাবুক না কেন ভুলে যাবে, কিন্তু ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া কি এতটাই সোজা? সিয়ান বলে, ঈশান, ওর মেমোরি ব্যাক করার কি কোনো সম্ভাবনা আছে? আছে, কিন্তু সেটা খুবই কম। নর্মালি পেশেন্টদের পুরো জিনিস বা ঘটনা বারবার বললে কিছুদিনের মধ্যে মনে পড়ে যায়, কিন্তু ফার্সিয়ার তো তেমন কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তাহলে কি বলছিস, ওর মেমোরি কখনোই ফিরবে না? আল্লাহ চাইলে নিশ্চয়ই ফিরবে, তবে বেশি করে ওকে সময় দিস। ওর সাথে কাটানো স্মৃতিগুলোর কথা, ঘটনাগুলোর কথা, স্পেশাল মোমেন্ট, এসব ওর সাথে শেয়ার করবি। ওর যে জিনিসগুলো প্রিয়, যেগুলো করতে ভালোবাসে, সেগুলো পছন্দ করে এই সমস্ত জিনিস ওকে গিফট করিস, তাহলে হয়তোবা মেমোরি ফিরতে হেল্প করবে। তবে আবার বেশি প্রেশার দিস না, যেন ব্রেনে কোনো ইফেক্ট না পড়ে। আই হোপ তুই তোর ভালোবাসা দিয়ে ফার্সিয়াকে সব কিছু মনে করাতে পারবি, এইটুকু বিশ্বাস আমার তোর উপরে আছে। রাত তো কম হলো না, চল ঘুমিয়ে পড়। তারপর দুজনেই শুয়ে পড়ে। সকাল সকাল অদিতি এসে হাজির। সেরেনা বেগম অদিতিকে এনে ডাইনিংয়ে বসায়। ব্রেকফাস্ট দিতে দিতেই বলে, তা কি মনে করে এত সকাল সকাল? আন্টিদের কথা তো একদম ভুলেই গেছিস। ভুলিনি আন্টি, তোমার কথা আমার সব সময় মনে থাকে। তারপর আশেপাশে তাকিয়ে বলে, ঈশান স্যার, ঈশিতা, ওরা সবাই কোথায় আন্টি? ঈশিতা আর সানভি ততক্ষণে ডাইনিংয়ে এসেছে। চেয়ার টেনে বসতে বসতে ঈশিতা বলে, এই তো আমি। আর তোমার স্যার মেবি এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? শরীর ঠিক আছে তো ওনার? ঈশানকে নিয়ে অদিতির বাড়াবাড়ি সানভির একটুও সহ্য হচ্ছে না। বেশ বিরক্ত হচ্ছে সানভি অদিতির উপর। ঈশিতা বলে, ভাইয়া ঠিকই আছে। ঈশিতার সাথে কথা বলতে বলতে অদিতির চোখ যায় সানভির দিকে। অদিতিকে এভাবে সানভির দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা বলে, ও, তোমাদের তো পরিচয় করানোই হয়নি। সানভিকে দেখিয়ে বলে, ও হচ্ছে সানভি আপু, সিয়ান ভাইয়ার বোন। কালকে এসেছে ওরা। অদিতি সানভির দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি অদিতি। সানভিও সৌজন্যমূলক হেসে হাত বাড়িয়ে বলে, হ্যালো। তারপর অদিতি বলে, মিষ্টি কোথায় আন্টি? ওকেও ডাকুন, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি। সানভি গম্ভীর স্বরে বলে ওঠে, ওর নাম এখন থেকে মিষ্টি না, ওর নাম ফার্সিয়া ইসরা, আমার ভাইয়ের বউ ও। সানভির কথাগুলো অদিতির মাথার উপর দিয়ে যায়। ও অবাক হয়ে তাকিয়ে বলে, মানে? সেরেনা বেগম অদিতিকে বলে, তোকে সব কিছু পরে আমি বুঝিয়ে বলছি, এখন খাবারটা শেষ কর, আমি গিয়ে দেখি ফার্সিয়ার ঘুম ভাঙলো কিনা। অদিতি আর কিছু বলে না।
কিন্তু ওর একটা জিনিস মাথায় ঢুকছে না, মিষ্টিকে সবাই হঠাৎ করে ফার্সিয়া বলছে কেন। এদিকে আবার শানভি বলল ওর ভাইয়ের বউ, মানে সব কিছুই কেমন যেন অদিতির মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে ঈশান আর শিয়ানও এসে ব্রেকফাস্ট করতে। ঈশান বলে, গুড মর্নিং মিস অদিতি। আপনাকে সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে দেখে আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম, বাড়িতে আছি নাকি হসপিটালে। বলে হাসতে হাসতে চেয়ার টেনে বসে অদিতি মিষ্টি হেসে বলে, আসলে কি বলুন তো, আন্টিকে দেখতে অনেক ইচ্ছে করতেছিল, তাই চলে এলাম। ব্রেকফাস্ট শেষে না হয় দুজনে একসাথে হসপিটালে যাব। সে যাওয়াই যায়। এমন বেশ অনেকক্ষণ ধরেই ঈশান আর অদিতিকে একসঙ্গে হেসে হেসে কথা বলতে দেখে সানভীর একটুও সহ্য হয় না। ও খাবার টেবিল থেকে উঠে যায়। সিয়ান বুঝতে পারছে সানভি বেশ রেগে আছে, সঙ্গে কষ্টও পেয়েছে, তবুও মুখ থেকে তেমন কিছু প্রকাশ করে না। ঈশান অদিতির সঙ্গে সিয়ানের পরিচয় করায়। সবাই মিলে কথা বলতে বলতে ব্রেকফাস্ট শেষ করে ঈশান আর অদিতি একসঙ্গে হসপিটালে যায়। সানভি বেশ জেলাস ফিল করে, রেগে গিয়ে রুমে চলে যায়। গতকাল রাত থেকে ঈশিতা ব্যাপারগুলো খেয়াল করছে। ও বেশ বুঝতে পারছে যে সানভি ওর ভাইকে ভালোবাসে। ঈশিতা রুমে গিয়ে দেখে সানভি রাগ করে ঠোঁট উল্টে বসে আছে। তা দেখে ঈশিতা ঠোঁট চেপে হেসে বলে সানভিকে, কি ব্যাপার সানভি আপু, কোনো কারণে কি কারোর উপর রেগে আছো? আই মিন, ডু ইউ ফিল জেলাস ফর এনিওয়ান? বলে আবারে ঠোঁট চেপে হাসে ঈশিতা। ঈশিতার কথা শুনে সানভির রাগ আরও বাড়ে। রেগে গিয়ে একটা ফুলদানি হাতে নিয়ে বলে, ইচ্ছে করছে এটা দিয়ে ওর মাথা ফাটিয়ে দিই। এটা করলে তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে তুমি। আমি চাই না আমার এত কিউট হবু ভাবিটা বিয়ের আগেই বিধবা হয়ে যাক। ঈশিতার কথা শুনে সানভি বেশ অবাক হয়ে যায়। সানভি বুঝতে পারে ঈশিতা সব বুঝে ফেলেছে। এবার কি হবে? সানভি গিয়ে বেডে বসে পড়ে। ঈশিতা এবারে পেছন থেকে সানভিকে জড়িয়ে ধরে বলে, কোনো রকম এক্সকিউজ দিয়ে লাভ নেই। তুমি যে ভাইয়াকে ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। কাল রাতে ডাইনিং টেবিলেই বুঝতে পেরেছি তুমি ভাইয়ের প্রতি কিছু একটা নিশ্চয়ই ফিল করো। আর একটু আগে বাকিটা শিওর হলাম, ভাইয়ার সাথে অদিতি আপুকে দেখার পর থেকে তুমি বেশ জেলাস ফিল করছিলে। কি ঠিক বললাম তো? সানভি লজ্জায় মাথা নুইয়ে ফেলে। আমার ভাইটার সঙ্গে তোমাকে দারুণ মানাবে। আগে যদি জানতাম আমার কিউট সানভি আপু আমারই ভাইকে ভালোবাসে, তাহলে কবে আম্মুকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করতাম। ওয়েট, আমি এক্ষুনি আম্মুকে বলছি। বলে দৌড়ে যেতে নেয়। সানভি ওর হাত ধরে আটকায়, বলে, আন্টিকে কিছু বলার দরকার নেই। আমি ওনাকে ভালোবাসলেও উনি তো আমায় ভালোবাসে না। কখনো সে নজরে আমায় দেখেনি, সবসময় আমাকে বোনের নজরে দেখেছে। আমার মনে হয় না উনি আমার প্রতি কিছু ফিল করে। যদি কখনো তোমার ভাইও আমায় ভালোবাসে তখন না হয় আন্টিকে বলো। ঈশিতা থেমে যায়। সানভির পাশে বসে ওর গাল টেনে দিয়ে বলে, ওকে, যথা আজ্ঞা ভাবিজি। বলে ঈশিতা হেসে ওঠে, সঙ্গে সানভিও। বেশ কিছুদিন কেটে যায়। সানভি আর শিয়ান চট্টগ্রাম চলে এসেছে গতকাল। ইসরা আসতে চায়নি বলে সিয়ান আর জোর করেনি। যে কদিনে সিয়ান ইসরাকে টাইম দিয়েছে, ইসরার সঙ্গে ওদের বিভিন্ন মোমেন্টগুলো নিয়ে গল্প করেছে। যদিও বা ইসরা কিছু মনে করতে পারেনি, তবুও সিয়ান নিজের মতো করে চেষ্টা করেছে। চট্টগ্রাম আসার সময় ইসরাকে সাথে আনতে চেয়েছিল, কিন্তু ইসরা আসেনি বলে সিয়ানের কিছুটা মুড অফ হয়ে আছে। সেরেনা বেগম থাকতে বলেছিল, কিন্তু সিয়ান বলেছে ওর অনেক কাজ আছে চট্টগ্রামে। তাছাড়া সানভিরও অনেকদিন হসপিটালে ডিউটি মিস যাচ্ছে, সেজন্য চলে এসেছে। সানভির সাথে কথায় কথায় ঈশিতা ওর আর ফারাজের সম্পর্কের কথা বলেছে। সানভি জিজ্ঞেস করছিল ঈশান বা সেরেনা বেগম ওনারা কেউ জাননি কি না। ঈশিতা জানায় ওদের সম্পর্কের কথা কেউ জানে না। সিয়ান চট্টগ্রামে আসার মূল কারণ হচ্ছে ইসরাদের ফ্যামিলি সবাইকে খুঁজে বের করা। ওদের কোনো খোঁজ নেই, আজকে প্রায় 2 মাস হতে চলল। তাছাড়া ওর বাবা মার মার্ডার কেসটাও বন্ধ হয়ে আছে। সবার ব্যাপারে খোঁজ নিতেই মূলত সিয়ান আরও তাড়াতাড়ি চলে এসেছে চট্টগ্রামে। ওর আপাতত এখন একটাই টার্গেট, ইসরার ফ্যামিলি সবাইকে খুঁজে বের করা। সিয়ানের হঠাৎ মনে পড়ে ওর বাবার বন্ধু ছেলে আরফাত চট্টগ্রামে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে আছে। কন্ট্যাক্ট লিস্টে অনেক খোঁজাখুঁজির পর তার নাম্বার বের করে তাকে ফোন করে। বেশ কয়েকবার ডায়াল করে সিয়ান, কিন্তু ফোন রিসিভ হয় না। মিনিট 15 বাদে সেই নাম্বার থেকে কল আসে। সিয়ান রিসিভ করেই বলে, হ্যালো আরাফাত ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, বাট আপনাকে তো চিনতে পারলাম না। আমি শিয়ান ইদ্রার। ও সিয়ান, কেমন আছো তুমি?
অনেক দিন পর তাই তোমাকে চিনতে পারিনি। তো কি খবর তোমার? আপনার সাথে ইমার্জেন্সি কিছু কথা আছে। জি বলো। ফ্রি আছেন? তোমার জন্য অল টাইম ফ্রি আছি। বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। তারপর সিয়ান শুরু থেকে সমস্ত ঘটনা আরফাতকে খুলে বলে। সবটা শোনার পর আরফাত বলে, টেনশন নিও না, সবটা আমার ওপর ছেড়ে দাও। শাওনের কেস আমি সামলাচ্ছি। আর চিন্তা করো না, তোমার শ্বশুরবাড়ির লোকদেরও খুঁজে বের করব। তুমি ওনাদের নাম আর পিক আমাকে মেইল করে দাও। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাঙ্কস বলার কিছু নেই, আমি তোমার বড় ভাইয়ের মতো। তোমাকে হেল্প করব না তো কাকে হেল্প করব? ওকে ভাইয়া, আমি তাহলে এখনই আপনাকে পিকগুলো মেইল করে দিচ্ছি। বলে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসে। ইসরাদের ফ্যামিলি সবার পিকগুলো আরফাতকে মেল করে দ্রুত বাসা থেকে বের হয়। চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরে থানায় যায় সিয়ান। ইন্সপেক্টর রাহুলের টেবিলের সামনে গিয়ে সজোরে ঘুষি মারে টেবিলে। সামনে দাঁড়িয়ে থাকা মাস্ক পরিহিত ছেলেটার এমন কাণ্ডে রাহুল থতমত খেয়ে দাঁড়িয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে গর্জে উঠে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।